সংগতিপূর্ণ। তার মানে এখানে আমরা দেখছি প্রেসিডেন্ট আসলে এক ধরনের ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যাপ্লাই করে, ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যাপ্লাই করে পার্লামেন্ট রিজলভ করে দেয়। এখন ডক্ট্রিন অফ নেসেসিটিতে উনি এটা পারেন কিনা সেটা নিয়ে বিতর্ক করতে পারেন। সংবিধানের কোথাও কোথাকে এম্পাওয়ারমেন্ট করা হয়েছে, অনেকেই বলতে পারে। সেটার একটা কাউন্টার যুক্তি হলো সাংবিধানিক ব্যবস্থায় যেখানে আমরা কোনো উত্তর খুঁজে পাচ্ছি না কোনো একটা সিচুয়েশনে, সেক্ষেত্রে প্রেসিডেন্ট যিনি রাষ্ট্রের প্রধান তাকে কিছু রেসিডুয়াল পাওয়ার থাকতে পারে যেটা সংবিধানে হয়তো উল্লেখ নাই। এবং এটা একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্ট অনুসারে বলা যেতে পারে যে প্রেসিডেন্টের এক ধরনের রেসিডুয়াল পাওয়ার আছে। এবং সেই রেসিডুয়াল পাওয়ারে উনি আসলে সংবিধান সংসদ ভেঙে দিয়েছে। না, সংসদ ভেঙে দেওয়াটা যদি সাংবিধানিকভাবে অ্যাকসেপ্টেবল হয় এবং আউটগোয়িং প্রাইম মিনিস্টার পলাতক, রাইট, সে অবস্থায় সমাধান কি? সেই অবস্থার কোনো সমাধান আমাদের সংবিধানে নাই। তার মানে সাংবিধানিক লয়ের ভাষায় এটা একটা কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম ক্রিয়েট, সাংবিধানিক শূন্যতা ক্রিয়েট, রাইট। এবং আমরা যদি খুব ভালো করে খেয়াল করি যে এই সরকার গঠিত হবার আগে প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে একটা অ্যাডভাইজারি অপিনিয়ন চেয়েছে। এখানে সুপ্রিম কোর্ট একটা অ্যাডভাইজারি অপিনিয়ন দিয়ে এই সরকার গঠনের অনুমতি দিয়েছে। তো সেখানে কিন্তু পরিষ্কার করে সুপ্রিম কোর্ট যেই লজিকটা ব্যবহার করেছে সেটা হলো সাংবিধানিক শূন্যতা। তারপরে সংসদ যখন ভেঙে দেওয়া হয়েছে, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার পলাতক, তখন আসলে এক্সিস্টিং কনস্টিটিউশনের ভিতর থেকে কোনো সলিউশন নাই, এটা সাংবিধানিক শূন্যতা তৈরি। তো সাংবিধানিক শূন্যতা তৈরি হলে সংবিধানের অভিভাবক হিসেবে সুপ্রিম কোর্ট মনে করেছে দে ক্যান গিভ এ সাজেশন। আপনি এটাকে আবার অনেকে একটু ভুলভাবে ব্যাখ্যা করে, আমি একটু বলে দিই। সাংবিধানিক শূন্যতার ক্ষেত্রে রেসিডুয়াল পাওয়ার এক্সারসাইজ করে বা সুপ্রিম কোর্টের যে গার্ডিয়ানশিপ অফ দ্য কনস্টিটিউশন, এটা পাওয়ার এক্সারসাইজ করে যখন একটা সলিউশন করা হয়, অনেকে মনে করেন যে আমরা বোধহয় তাহলে সংবিধানের বাইরে থেকে সলিউশন, যুক্তটা কিন্তু না, এমন না। সাংবিধানিক শূন্যতার ক্ষেত্রে যেটা করা হয় সেটাও সংবিধানের ভিতরে থেকেই করা হয়, যদিও সেটা এক্সপ্রেস প্রভিশন সংবিধানের ভিতরে নেই। তারপরে সাংবিধানিক শূন্যতার ক্ষেত্রে আমরা যেটা করছি, উই আর ডুইং সামথিং টু ফিল দ্য গ্যাপ, রাইট, ক্রিয়েটেড ইন দ্য কনস্টিটিউশন। এটা কিন্তু সংবিধানের বাইরে চলে গেছি আমরা, ব্যাপারটা এমন না, রাইট। সো এই সরকার গঠনের ক্ষেত্রে আমাদের সুপ্রিম কোর্টের যে অ্যাডভাইজারি অপিনিয়ন দেওয়া হয়েছিল, সেই অ্যাডভাইজারি অপিনিয়নটা যে কনস্টিটিউশনাল ভ্যাকুয়ামের যে ইস্যুটা আছে, এই ইস্যুটার কারণে সুপ্রিম কোর্টের অনুমতি সাপেক্ষে এই সংবিধান, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সাংবিধানিকভাবে অবৈধ বলবার সুযোগ মোটা দাগে নাই। কিন্তু প্রশ্ন হলো তারপরে কি এটা নিয়ে প্রশ্ন উত্থাপিত হতে পারে টুডে অর টুমরো? আমি আমার বক্তব্যের শুরুতেই বলেছিলাম যে বর্তমান অবস্থায় প্রশ্ন উত্থাপিত হলে আসলে উত্তর কি আমরা সবাই জানি। কিন্তু প্রশ্ন হলো যে রাজনৈতিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে অনেক খুঁটিনাটি প্রশ্ন এখান থেকে উত্থাপিত হতেই পারে। সেই সরকারের পরিপূর্ণ সাংবিধানিক বৈধতার জন্য অবশ্যই এক ধরনের রেটিফিকেশন লাগবে বা কন্ডোনেশন লাগবে। সেই কন্ডোনেশনের কাজটা আমাদের সুপ্রিম কোর্ট করতে পারে, রেটিফিকেশনের কাজটা আমাদের পার্লামেন্ট, রাইট। বাট সাময়িক অবস্থা হিসেবে একটা অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর থাকবার জন্য যেটুকু কনস্টিটিউশনাল প্রোটেকশনের যেটুকু জ্যাকেট দরকার মিনিমাম, সেটুকু আমাদের এখন আছে। সেটা যদি আমি সাংবিধানিক বৈধতার প্রশ্ন ওঠে, এরপরে প্রশ্ন উঠবে যে এই সরকারের এখতিয়ার কতটুকু, মেয়াদ কতটুকু, ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক ইস্যুস আছে।
এখতিয়ার যদি আমরা বলি, প্রথম কথা হলো যে এই সরকার গঠনের যখন সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছে, এটা কিন্তু কোনো তত্ত্বাবধায়ক সরকার না। সংবিধানে একসময় আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তার এক ধরনের লিমিটেড ম্যান্ডেট, রাইট? সো এটা ওই ধাঁচের কোনো তত্ত্বাবধায়ক সরকার না। সো তাহলে স্বাভাবিকভাবে এটা একটা অন্য 5টা-10টা সরকারের যে এখতিয়ার বা জুরিসডিকশন, তার সবই আমরা ধরে নিতে পারি ইন জেনারেল এই সরকারে আছে, রাইট? এই সরকারের অন্য সরকারের যে এখতিয়ার, যে জুরিসডিকশন, যে ম্যান্ডেট, তার সবই এই সরকারের আছে, যতক্ষণ পর্যন্ত এটা আমরা মেনে নিচ্ছি এটা একটা সাংবিধানিক সরকার, রাইট? মেয়াদের প্রশ্নটা নিয়ে কিছু আলোচনা হতে পারে, আমি ওই আলোচনায় আপাতত যাচ্ছি না। আমরা শুধু এটুকু বলতে পারি যে অন্য সরকারের যেটুকু সাংবিধানিক ম্যান্ডেট আছে বর্তমান সরকারের সেটুকু আছে। কিন্তু মুশকিলটা হলো আমাদের দেশে এখন যেহেতু অনেক বেশি সচেতনতা বেড়েছে সংবিধান নিয়ে, সংবিধান নিয়ে সবাই আলোচনা করতে চান, সেখানে আবার অনেকগুলো মিসকনসেপশন ডেভেলপ করে। একটা মিসকনসেপশন ডেভেলপ করে যে সরকারের মেয়াদ 5 বছর ছিল, আউটগোয়িং সরকার 6 মাসের মতো ছিল, বাকি 4.5 বছর বোধহয় এই সরকারের, রাইট? এগুলো আসলে যুক্তিসঙ্গত কথা না। আপনার সংবিধানে কোথাও সরকারের মেয়াদ 5 বছর লেখা না, কোথাও না। সংসদের মেয়াদ, রাইট? তো 5 বছর থেকে 6 মাস কাটা গেছে, 4.5 বছর আমার, 4.5 বছরটা এখন আমার। এগুলো আসলে পাগলামি সাগলামি মাত্রা পরিষ্কার। আর মেয়াদটা থেকে সংসদ ভেঙে গেছে, রাইট? তো 4.5 বছর চেঞ্জ করাটা আসলে পাগলামি। তারপরে একটা প্রশ্ন ওঠে, আমাদের আরেকটা একটু পপুলার প্রশ্ন ওঠে যে সংবিধান সংশোধন করার ম্যান্ডেট এটা কি নির্বাচিত সরকারের নাকি অন্তর্বর্তীকালীন সরকার? আসলে প্রশ্নটাই কোন সরকারের এই সংবিধান সংশোধনের ম্যান্ডেট থাকে? নির্বাচিত সরকারেরও থাকে না, অন্তর্বর্তীকালীন সরকারের থাকে। সংবিধান সংসদের ম্যান্ডেট একমাত্র সংসদ, রাইট? সো আমরা যারা লয়ার স্টুডেন্ট, আমাদের বোধহয় এই কনফিউশন গুলো দূর করা জরুরি, এবং সেক্ষেত্রে আমাদের অবদান রাখাটাও জরুরি। এটা যে কনফিউশন গুলো আলটিমেটলি যে ঘটনাটা ঘটাতে পারে সেটা হলো যে অভ্যুত্থানের পক্ষে যে শক্তিগুলো কাজ করছেন তাদের ভিতরে আননেসেসারি ডিবেট এবং আননেসেসারি ডিভিশন তৈরি করতে পারে, রাইট? আমার মনে হয় আমি আপাতত এখানেই থামি, তারপরে বাকিটা আমরা নিজেরা মুক্তভাবে আলোচনা করবো, রাইট? থ্যাংক ইউ। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি বাংলাদেশ ডায়ালগের পরিচালক মিহেল সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি। আসলে একবার আমার শিক্ষকরা যখন কথা বলছেন তখন হঠাৎ করে এসে কথা বলতে পারাটা একই সাথে একটা বিশাল সম্মানের ব্যাপার এবং খুব ভয়েরও ব্যাপার। তারপরেও কিছু কথা মনে হয় আমি বলে ফেলি আমার জায়গাটা থেকে, যেহেতু সুযোগ পেয়েছি, সাথে যেহেতু সবাই আছেন। মাহবুব স্যারের কথা একদম শেষের দিকে একটা ব্যাপার যেটা আমরা দেখলাম, স্যার খুব সুন্দর করে বললেন যে আননেসেসারি ডিবেটস। এই আননেসেসারি ডিবেটসের সুযোগ যাতে তৈরি না হয় সেই উদ্দেশ্যেই কিন্তু বাংলাদেশ ডায়ালগের এই লেন্সের যাত্রা শুরু হয়েছে। আমরা জানি যে আমরা শুরু করেছিলাম আমাদের বাংলাদেশ ডায়ালগের যাত্রা পার্সপেক্টিভ দিয়ে, যেটা আসলে একদমই পাবলিক ডিসকাশন অ্যান্ড ডায়ালগ ছিল। পরবর্তীতে আমরা লেন্সে চলে আসলাম, কারণ আমাদের মনে হলো এই যেসব জায়গায় কিছু প্রশ্ন ওঠে যেগুলো খানিকটা একাডেমিক,
যে সংস্কারগুলো ব্যাহত হবে সেই চিন্তাটা থেকেই আমাদের লেন্সের উৎপত্তি, এবং এখানে আমরা এই কারণেই আমাদের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাই এবং তারাও আমাদেরকে অত্যন্ত আনন্দের সাথে আসলে সবসময়ই আমাদেরকে সেই কনসেপ্টটা দিয়ে এসেছেন, যেখানে আমরা তাদেরকে আনতে পারি, আপনাদের সামনে দিতে পারি তাদেরকে, যেন তাদের চিন্তা ভাবনা, তাদের কথাবার্তা আমরা সবাই জানতে পারি। এখন সংবিধান যখন একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন হয়ে যায়, সহজ কথা, আমরা ছোটবেলা থেকে সংবিধান পড়েছি বা না পড়েছি এই ব্যাপারটুকু সবাই জানি যে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান, তখন সেই সংবিধানকে অ্যাবিউজ করাটা খুব সহজ হয়ে যায়, বিশেষ করে যখন এরকম কোনো সিচুয়েশন তৈরি হয় যেখানে এক্স্যাক্টলি ছোটখাটো যে নুয়ান্সগুলো সেগুলো সবসময় চোখে পড়বে না, সবাই সাধারণভাবে জানবে না, বা আমরা বিশেষ করে যারা আইনও পড়েছে তাদেরও হয়তো একটু খেয়াল করে দেখতে হয়েছে কোথায় কি হচ্ছে, কখন হচ্ছে। কনস্টিটিউশনাল কোনান্ড্রাম টার্মটা কেন আমরা রেখেছি আমাদের টাইটেলে, আমাদের একজন অডিয়েন্স জিজ্ঞেস করেছিলেন। বাংলায় রাখতে পারতাম, এটা আমাদেরকে রুবাব বললেন। তো আমাদের দুজনের মিলিত অভিজ্ঞতার ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনান্ড্রামটা আসলে অনেক ওপেন একটা স্পেস।